চট্টগ্রামের লোহাগড়ায় যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছে 10 জন, আহত 2 জন। বিএনপি বলে না যে আগে নির্বাচন পরে সংস্কার, বলে নির্বাচন হবে প্রয়োজনীয় সংস্কার করে, বললেন ফখরুল। জঙ্গি নিয়ে সমস্যা নেই, চরমপন্থার সুযোগ দেওয়া হবে না, নিউ ইয়র্ক টাইমসের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টা। স্বস্তির ঈদ শেষে সড়ক পথে কাজে ফিরতে শুরু করেছে মানুষ। ট্রেনে এখনও স্বজনদের কাছে যাচ্ছে বহু মানুষ। ঈদের ছুটিতে ঢাকা এখন অনেকটাই ফাঁকা, যানজটের নগরী পরিণত হচ্ছে শান্ত শহরে, নিরাপত্তা নিয়ে শঙ্কা। স্বাগত সংবাদ সংযোগে, আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার পুরো খবর। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সাশ্রয়ী সমাধান। চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী শিশু সহ 10 জন নিহত হয়েছে। বুধবার সকাল 7টার দিকে চুন্তি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা হয়। নিহতদের মধ্যে 3 জন নারী ও 7 বছরের একটি কন্যা শিশু রয়েছে। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। বুধবার সকালে লোহাগাড়ার চুন্তি এলাকায় বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের বাসের সঙ্গে চট্টগ্রামমুখী 2টি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান 7 জন। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান আরও 2 জন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে। সবার মতো আমিও তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি করে এখানে নিয়ে আসতেছি আর কি। 21 জায়গায় প্রতিদিন কিন্তু এখানে দুর্ঘটনা কিন্তু লেগেই থাকতেছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারতেছে না। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারানো বাসের সঙ্গে প্রথমে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই পেছন থেকে আরেকটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে প্রথম মাইক্রোবাসের বেশিরভাগ যাত্রী ঘটনাস্থলে মারা যান, যার মধ্যে একজন মাইক্রোবাস চালকও রয়েছেন। জাঙ্গালিয়া স্পটের 7 জন আর হাসপাতালে 3 জন ডেড বডি মারা গেছে। দুর্ঘটনার পর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। বেপরোয়া গাড়ি চালাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় এক ধরনের লবণ পানি হচ্ছে, যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে এবং যে কোনো মুহূর্তে যখন ব্রেক করে সাথে সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগে 31শে মার্চ কাছাকাছি এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছিলেন। বনশ্রী হালদার, 71। চট্টগ্রামের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনার আহতদের নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। সেখানে আছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। প্রণবেশ, আহতদের শারীরিক অবস্থা কেমন এবং একই সাথে নিহত এবং আহতদের পরিচয় পাওয়া গেছে কিনা? তানিয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মোট 5 জনকে নিয়ে আসা হয়েছিল লোহাগাড়ার চুনতি এলাকায় যে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে তার মধ্যে 2 জনকে মৃত ঘোষণা করেছেন এখানকার চিকিৎসকরা, আর 3 জন, তার মধ্যে একজন শিশু রয়েছে, একজন নারী এবং একজন পুরুষ। তাদের অবস্থাও খুব আশঙ্কাজনক বলছেন এখানকার চিকিৎসকরা। 2 জনকে, একজন শিশু এবং একজন নারী, তাদেরকে 28 নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে তারা ভর্তি আছেন এবং চিকিৎসকরা যেটা বলছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক। আসলে এই চুনতি এলাকায় গত 3 দিনে মোট 16 জন নিহত হয়েছে। আজকের ঘটনায় 10 জন, গতকালও সেখানে একজন নিহত হয়েছিলেন। এর আগের দিন, ঈদের দিন, ঘটনায় আমরা দেখেছি 2টো বাসের সংঘর্ষে মোট 5 জন নিহত হয়েছিলেন। তো বারবার এই জায়গাটিতে, কি মূলত একটি ফরেস্ট রেঞ্জ এলাকা, চুনতি অভয়ারণ্য বলে, এই এলাকাটিতে এর আগেও অনেকবার দুর্ঘটনায় কবলিত হয়েছে যানবাহন। তো সব মিলে মানুষও বলছেন যে যারা সড়কের দায়িত্বে আছেন তাদের এই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে কেন দুর্ঘটনা হচ্ছে সেটি দেখা উচিত। তো আমরা জানতে পেরেছি আজকে রিল্যাক্স পরিবহন সেটি চট্টগ্রামের দিকে আসছিল কক্সবাজার থেকে, অন্যদিকে বিপরীতমুখী একটি এই যাত্রীবাহী মাইক্রোবাস সেটি যাচ্ছিল। পরবর্তীতে বাস নিয়ন্ত্রণ হারালে বাস এই মাইক্রোবাসে ধাক্কা দেয়, পেছনে থাকা আরেকটি মাইক্রোবাস মাঝখানের মাইক্রোবাসটিকে সজোরে আঘাত করে। সব মিলিয়ে সবাই ধারণা করছেন যে 10 জনেই মাইক্রোবাসের যাত্রী যেটি মাঝখানে ছিল
সেটির যাত্রী। এবং এদের নাম ঠিকানা আমরা সবার না জানলেও 3 জনের নাম বলা হচ্ছে। তাদের যে পরিচয় পত্র সহ যেগুলো ছিল সেখান থেকে তাদের মধ্যে একজন হচ্ছে এরা বেশিরভাগই কুষ্টিয়া এবং ঝিনাইদহ এলাকা থেকে আসছে, এটি ফায়ার সার্ভিসের বক্তব্য। তাদের মধ্যে একজন দিলীপ বিশ্বাস, তার একজন এখানে যারা ভর্তি হয়েছেন মেয়ে, সম্ভবত তার নাম হচ্ছে আরাধ্যা, এটা বলা হয়েছে। তো অন্যদেরও পরিচয় বের করার চেষ্টা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে কুষ্টিয়া কিংবা ঝিনাইদহ এই অঞ্চলেরই তারা অধিবাসী হবেন। তাদের পরিচয়পত্র এবং অন্যান্য জায়গা থেকে যতটুকু ফায়ার সার্ভিস সংগ্রহ করতে পেরেছে সেখান থেকে তারা এটি ধারণা করছেন। তবে সরাসরি ঝিনাইদহ থেকে আসছেন নাকি অন্য কোনো জায়গা থেকে তারা আসলেন সেটা এখনো পর্যন্ত। ধন্যবাদ প্রণবেশ চক্রবর্তী। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও আপনার কাছে এই বিষয়ে বিস্তারিত জানবার জন্য। দর্শক, সহকর্মী প্রণবেশ চক্রবর্তী ছিলেন চট্টগ্রাম থেকে। নির্বাচন নিয়ে বিএনপির নামে অপপ্রচার ও ভুল ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁয়ে নিজের বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপিকে টার্গেট করে অপপ্রচার হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। একই সাথে গণতন্ত্রই মূল দাবি উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা। এখানে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে যদি স্বৈরাচার হয়ে ওঠে তাহলে জনগণই তাদের ত্যাগ করে। এর বাস্তব প্রমাণ আওয়ামী লীগ। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, কারণ সংস্কারের দাবি তো আমাদের। 2016 সালে আমরা ভিশন 2030 প্রথম আমাদের ম্যাডাম দিয়েছেন, সেই ভিশন 2030তেই কিন্তু আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তনগুলো করা দরকার সেই কথাগুলো আমরা তখনই বলেছি। নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশ নিয়ে কি প্রতিবেদন হয়েছে সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি না হলেও দেশের জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বুধবার রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, দুষ্কৃতকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। 5ই অগাস্টের পরে কিছুদিন তো সরকারই ছিল না, এরপরে তো পরিস্থিতিটা তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আপনি প্রথমে ওই পুরানো ঘটনাগুলি নিয়ে আসতে তো হবে না। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। আর এইখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে বলে বলা হলেও এই সুযোগ কাউকে দিতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে সেই জন্য চেষ্টা করা হবে। যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয় সরকার অবশ্যই হার্ড লাইনে যাবে বলেও জানান তিনি। আজ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এ সরকারের চেষ্টা আছে। গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যমের একটি গুণগত সংস্কারের জন্য এই সরকার চেষ্টা চালাবে। ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। বরং বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে এই গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা খুবই বলিষ্ঠ ভূমিকা রাখবো। ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে ফিরতি যাত্রীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি। আর যারা ঢাকায় আসছেন তারাও রেখে আসছেন পরিবার। স্টেশন কর্তৃপক্ষ বলছে, শুক্র ও শনিবার ফিরতি ট্রেনগুলোতে যাত্রী চাপ সর্বোচ্চ হবে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। ঈদ শেষ, তারপরও আমেজ যেন কাটেনি। প্রিয়জনের সাথে কিছুটা সময় কাটাতে কমলাপুর রেল স্টেশনের কমিউটার ট্রেনের কাউন্টারের সামনে দীর্ঘ লাইন। তবে কাউন্টার
কাউন্টার তখনও খোলেনি। তারপরও 2-3 ঘন্টা আগে থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন সবাই। ঈদে যেতে পারিনি, এখন আমরা 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে আছি। কালকে এসে ফেরত গিয়েছি, প্রচুর মানুষ, অনেক রাশ। কালকে টিকিট পাওয়া যায়নি, স্ট্যান্ডিং টিকিট ছিল, এই জন্য যাওয়া হয়নি। আজকেও দাঁড়িয়ে আছি। এখন ঈদের ছুটি পাইছি, এখন একটু ব্যস্ততা কমছে, সেজন্য এখন চলে যাচ্ছি। এসে যে এরকম হয়রানিতে পড়বো, তারপরেও ফ্যামিলি নিয়ে ঈদ করা, গ্রামের বাড়িতে যাওয়া, এটা আনন্দ অন্যরকম। কমলাপুর স্টেশনের ভেতরের চিত্রও একই। ফিরতি যাত্রীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যাই বেশি। ঈদে এই যে টিকিট পাইনি, এর লেগে যাইতে পারিনি। মাদ্রাসায় কাজ ছিল তো এই জন্য যাইতে পারিনি। ঢাকা ঈদ করতে ভালো লাগে না, তাই অনেক দিন ছুটি, ঢাকা ঈদ করে তারপর বাড়ি যাচ্ছি। আগে ছুটি মিলে নাই তো, এখন হাজবেন্ড ছুটি পাইছে, সেজন্য ঈদের পরে যাচ্ছি আর কি। এর আগে যাওয়ার চেষ্টা করছি কিন্তু টিকিট ছিল না, এই কারণে ঈদের তৃতীয় দিনে এখন যাওয়ার আবার প্রচুর ভিড়। স্টেশন কর্তৃপক্ষ বলছেন শুক্র ও শনিবার ফিরতি যাত্রীর চাপ সর্বোচ্চ হবে বলে ধারণা তাদের। আগামী 7 তারিখ পর্যন্ত আমাদের ঈদ ফেরত যাত্রা, আমাদের যে সব প্রত্যেকটা ট্রেনের অতিরিক্ত কোচ সংযোজন করা আছে। এখন পর্যন্ত এখন যাত্রী চাপ নেই, তবে আগামী শুক্র শনিবার যাত্রী চাপ থাকবে ঈদ ফেরত যাত্রীদের। আর যাত্রী সেবা যাতে অব্যাহত থাকে, প্রচেষ্টা আমাদের নিরন্তর। তারপরও জোনাইরা ও জোনাইবাদের মতো কিছু শিশুকে বাবা মায়ের কাজের চাপে ছুটি শেষ হওয়ার আগেই ফিরতে হচ্ছে রাজধানীতে। ফেরা নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও এবারের ঈদযাত্রা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন বেশিরভাগ মানুষ। দাদুদের সাথে দাদুদের সাথে করেছে, এখন নানুদের সাথে করবে। মজা করছি, তারপর খেলাধুলা করছি, তারপর কয়টা সালামি পাইছি। জার্নি খুব সুন্দর ছিল, ট্রেনের জার্নি তো অনেক, বাসে আসলে হয়তো একটু সময় বেশি লাগতো, ট্রেনে এখানে একটু সময় কম লাগছে। অফিসের একটু কাজ আছে তো, কিছু বিষয় আছে আর কি ফ্যামিলিগত, এই জন্যই চলে আসছি আর কি। এ ঈদে যাত্রী সেবায় মোট 120টি আন্তনগর ও 5 জোড়া বিশেষ ট্রেন রয়েছে, যা চলবে 7 এপ্রিল পর্যন্ত। সুমন তানভীর, 71, ঢাকা। প্রিয়জনদের সাথে ঈদ শেষে এবার কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এবার ঈদ যাত্রার মতো ফেরার পথটাও ছিল স্বস্তিদায়ক। সড়কে ছিল না যানজট। যাত্রীরা জানান গেল 10 থেকে 12 বছরে এমন স্বস্তিদায়ক ঈদ যাত্রা করতে পারেননি তারা। জেমসন মাহবুবের প্রতিবেদন। ঈদ শেষ, স্বজনদের সাথে ঈদ আনন্দ শেষে এবার কর্মক্ষেত্রে ফেরার পালা। মানুষের পদচারণায় আবারও পুরনো চেহারায় ফিরতে শুরু করেছে রাজধানী। এবার ঈদে চাকরিজীবীরা লম্বা ছুটি পেয়েছেন। ছুটি শেষ না হওয়ায় এখনও কর্মক্ষেত্রে ফেরার হার কম। যাত্রীরা জানান এবারের ঈদ যাত্রা ছিল অনেকটা স্বস্তিদায়ক। যেমন নাটোর থেকে আগে আসতে 6 থেকে 8 ঘন্টা সময় লাগত, কিন্তু বুধবার যারা ঢাকায় ফিরেছেন তাদের সময় লেগেছে সব মিলিয়ে 4 ঘন্টা। সড়কে কোথাও কোনো যানজট ছিল না। সব মিলিয়ে এবারের ঈদ যাত্রা ও ফিরতি যাত্রায় সন্তুষ্ট যাত্রীরা। ঈদ তো শুরু হয় নাই তো, সে কারণে রাস্তায় জামটাম নেই। পড়ালেখা কলেজে পড়ি তো, এই জায়গায় কোচিং প্রাইভেট আছে তো, এই জন্য রাস্তা ভালো, ফাঁকা আছে, বেশি কোনো সমস্যা নেই, নিরিবিলি সুন্দর আসছে। যাওয়ার দিন অবশ্য আমি অনেক দেরি করে গেছিলাম, তখন অনেক ভিড় ছিল। একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে যমুনা সেতুর ওখানে একটা বেশ বড় সড়ো জাম লাগছিল, বাট খুব ওয়েল ম্যানেজড গেছি আমরা। আসার সময় ফ্রি আসছে একদম। যাইতেও ক্লিয়ার, আসতেও ক্লিয়ার, মানে খুবই ভালো এবার, মানে অনেক হেভি। তারা বলছেন কোথাও কোথাও গাড়ির গতি ধীর থাকলেও লম্বা সময় দাঁড়িয়ে থাকতে হয়নি। বিগত সরকারের আমলে এত সহজভাবে আমরা আসতে পারি নাই, এত কমফোর্টেবল জার্নি আমরা পাই নাই। রাস্তা মোটামুটি ফাঁকা, জ্যাম তো আমরা শুধু এই যে সাভারের কাছে এসে একটু জ্যাম পেলাম। জ্যামজট নাই, গাড়ি খুব পাতলা, আনুমানিক 4-5 তারিখ একটু বাড়তে পারে। যাত্রী চালক সবাই জানান রবিবার থেকে পুরনো চেহারায় ফিরবে রাজধানী। কর্মক্ষেত্রে যোগ দিতে শুক্র ও শনিবার থাকবে যাত্রী চাপ। জেমসন মাহবুব, 71, ঢাকা। ঈদের ছুটিতে ঢাকা এখন অনেকটাই ফাঁকা। চিরচেনা কর্মব্যস্ত যানজটের নগরী পরিণত হয়েছে শান্ত শহরে। প্রতিদিন যানজটে নাকাল রাজধানীবাসীর জন্য ঈদের ছুটিতে ঢাকা যেন এক অন্যরকম শহর। কর্মচাঞ্চল্যের এই নগরী এখন শান্ত, ফাঁকা ও যানজট মুক্ত। ঈদের আনন্দ প্রিয়জনদের সাথে ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে গেছেন লাখো মানুষ। যারা ঈদে ঢাকায় রয়ে গেছেন তারা উপভোগ করছেন এই ভিন্ন পরিবেশ। সকাল থেকে রাজধানীর প্রধান সড়কগুলোতে স্বাভাবিক সময়ের মতো চোখে পড়েনি যানবাহনের চাপ।
তবে বেলা বাড়ার সাথে সাথে কিছু এলাকায় গাড়ির চাপ ও মানুষের চলাচল বাড়ছে। ঈদের ছুটিতে ফাঁকা রাস্তায় চলাচলের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রাজধানীবাসী। যদিও নগরীর বিভিন্ন পয়েন্টে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চৌকি। রাতভর যেসব চালকরা গাড়ি চালাচ্ছেন তাদের মধ্যেও নিরাপত্তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন পর্যাপ্ত, আবার কেউ বলছেন স্বল্পতার কথা। সুমন মাহমুদের প্রতিবেদন। ঈদের দ্বিতীয় দিন মধ্যরাতে রাজধানীর সড়কের চিত্র। রাজধানী ফাঁকা হলেও সড়কে যানবাহনের চাপ খুব একটা কম নয়। রাতে রাজধানীর চলাফেরার নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজধানীবাসী। বাসা থেকে বের হয়ে আবার বাসায় ফিরতে পারবেন কিনা এমন অনিশ্চয়তা রয়েছে সবার মাঝে। তারপরেও জরুরি প্রয়োজনে বের হতে হচ্ছে অনেককেই। এখন চলাচল করা সেফ না আমাদের জন্য, যে কোনো সময় অনেক কিছু হতে পারে। এর ভিতর নিরাপত্তার ব্যবস্থা নেই, পুলিশ মতন বিভিন্ন জায়গায় নেই, এর জন্য আমাদের চলাচলের জন্য খুব সমস্যা হচ্ছে। সামাজিকতা মেনটেনের জন্য কিছু ইনভাইটেশন অ্যাটেন্ড করা লাগে, সেই হিসেবে বের হয়েছি। কিছুটা রিস্ক হাতে নিয়েই তো বের হয়েছে, কারণ নিরাপত্তা কোনো কর্মীকে আমরা এখনো দেখিনি। ছুরি চাপাটি ঠেকায় যদি বললে আমার গাড়ি গুড়ি নিয়ে যায়, তাও তো আমার এখানে আমি যে ডাক দিব হেল্প করার জন্য কোনো আশেপাশের পাবলিক আসবে না। আইন শৃঙ্খলা বাহিনী থাকলে ওনারা আসতো না, ওনারা তো রাস্তায় নাই। কেউই চায় না আসলে ছিনতাই কবলে পড়তে, তো এই জন্য চাচ্ছি না হোক, কিন্তু হলেও মনে হয় না কিছু করার আছে, কারণ এদিকে আসলে সেরকম কোনো সিকিউরিটি নাই। আগের চেয়ে এখন ভয় বেশি, রাস্তায় চলতে চলতে ভয় বেশি। প্রশাসনিক ব্যবস্থা যে অবস্থা, আর্মি ছাড়া আমরা কাউকে ভরসা করতে পারছি না। নিরাপত্তা বাহিনীর কর্মতৎপরতা আর নিরাপত্তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে গাড়ি চালকদের মধ্যে। কেউ বলছেন নিরাপত্তা ভালো, আবার কেউ বলছেন নিরাপত্তা ঝুঁকির কথা। ওয়াশপুর এখনো চেক করতে আছে, তো এটা ভালো। মোহাম্মদপুরও আছে একটা বোবা আতঙ্ক, যেমন হঠাৎ কি জানি হয়ে যাবে, এরকম চাইলেই হাতের নাগালে আইনশৃঙ্খলা বাহিনী পাওয়া যায় না। তবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা চৌকি বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করতে দেখা যায় তাদের। কোনগুলো হচ্ছে অপরাধমূলক কাজের জন্য বাইর হয়, কোনগুলো হচ্ছে স্বাভাবিক মানুষ, কোনো সাধারণ মানুষ, সেগুলো বলছে যেগুলো হচ্ছে সন্দেহজনক মনে হয় আমরা সেগুলোকে তল্লাশি করি, যদি অবৈধ কোনো মালামাল আটক করি, এবং আইনগত ব্যবস্থা যেটা না সেটা অবশ্যই আমরা নিই। ঈদের ছুটিতে রাজধানীর ফাঁকা রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাদের এমন অবাধ বিচরণে ক্ষোভ প্রকাশ করেছেন রাজধানীবাসী। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। ঈদের তৃতীয় দিনেও মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেছেন দর্শনার্থীরা। সেখানে আছেন সহকর্মী ফয়সাল রয়েল, যুক্ত হচ্ছি আমরা তার সাথে। রয়্যাল তৃতীয় দিনে দর্শনার্থীদের চাপ কেমন দেখছেন, এবং একই সাথে সেখানকার নিরাপত্তা ব্যবস্থারও কোনো খবর আছে কিনা আপনার কাছে? আমরা প্রচুর পরিমাণে লোক সমাগম এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জায়গায় আমরা দেখলাম টিকিট কাউন্টার থেকে শুরু করে ঢোকার যে গেট, প্রবেশদ্বার থেকে শুরু করে সব জায়গায় প্রচুর পরিমাণে মানুষ আছেন। তারা পরিবার পরিজন এবং বাচ্চাদের নিয়ে আসছেন চিড়িয়াখানায় ঘুরে বেড়াতে। আমরা আছি এই মুহূর্তে বাঘের খাঁচার সামনে। সেই বাঘের খাঁচার সামনের আসলে যে আশেপাশে যে মানুষজনের ভিড় রয়েছে, সেটি দেখলেই অনেকটাই আন্দাজ করা সম্ভব যে আসলে কি পরিমাণ মানুষ আজ এই চিড়িয়াখানায়, মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় আসলে ঘুরতে এসেছেন। বাবা মারা এসেছেন বাচ্চা কাচ্চাদের নিয়ে। মূলত এখানে বাচ্চা কাচ্চাদেরই বেশি সমাগম এবং পদচারণা এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রচুর বাচ্চারা এখানে আছেন, তাদের বাবা মাদের নিয়ে তারা এসেছেন, এবং তারা যে বাঘের খাঁচার সামনে তারা প্রচুর ভিড় জমাচ্ছেন, এবং তারা নানা খাঁচার সামনেও নানা পশু পাখি দেখার সময় নানা উৎসাহের সাথে কিন্তু তারা এই প্রাণীগুলোকে দেখছেন। আজকে এখানকার যে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, চিড়িয়াখানার যে ধারণ ক্ষমতার যে বিষয়টি রয়েছে, তার থেকে অনেকটাই দ্বিগুণ বা তিনগুণ মানুষ আজ চিড়িয়াখানায় প্রবেশ করছে এবং তারা নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তাই বলে আমরা কিছুটা ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক জায়গায় কিছুটা আমরা ত্রুটি দেখতে পেয়েছি। তার মধ্যে আমরা অন্যতম বলতে পারি এখানকার সাধারণ যারা দর্শক
দর্শনার্থীদের সাথে কথা হয়েছিল, তারা বলছিলেন এখানকার টয়লেটের যে ব্যবস্থা, তো পয় নিষ্কাশন যে ব্যবস্থা, সেটা আসলে খুবই সীমিত। অর্থাৎ এত বড় জায়গার জন্য মাত্র 4 থেকে 6টা টয়লেটের ব্যবস্থা করা রয়েছে। তারা চাচ্ছিলেন এই সুবিধা, পয় নিষ্কাশন সুবিধাটা যদি আরও একটু বাড়ানো হতো, তাহলে এত যে লোক রয়েছে সেই লোক সমাগমে যারা এসেছেন তাদের জন্য এই বিষয়টি আরও সহজ হতো। আরেকটি বিষয় হচ্ছে তারা 3 দিনের মতো পশু পাখিরা আসলে দর্শনার্থীদের সামনে আসলে উপস্থিত হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবগুলো পশু পাখি প্রায় ক্লান্ত একটি পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি বাঘের খাঁচার মধ্যে দেখি, বাঘ একটা লম্বা সময় যাবত এখন এই মুহূর্তে সারাদিন হাঁটাহাঁটি করার পর এখন কিন্তু সে একদম ক্লান্ত অবস্থায় রয়েছে। এছাড়া সিংহের অবস্থাও আমরা দেখতে পাচ্ছি, সেও কিন্তু অনেকটাই ক্লান্ত একটা পরিস্থিতিতে রয়েছে। এবং সেই যে ক্লান্ত পরিস্থিতি, তো বলাই যায় আসলে এই চিড়িয়াখানার পশু পাখিরাও কিন্তু অনেকটাই মানে এখন ক্লান্ত একটা পরিস্থিতি রয়েছে। আমরা নিশ্চয়ই চিড়িয়াখানার খবর জানবার জন্য ফিরে আসবো আবার আপনার কাছে। ঈদের তৃতীয় দিনে মানুষজন সেখানে ভিড় করছেন, সে খবর নিশ্চয়ই জানবো। ঈদের ছুটিতে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। নগরীর বিনোদন কেন্দ্র, চিড়িয়াখানা, পতেঙ্গা সৈকত এবং ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্কে বেড়াতে যাচ্ছেন লোকজন। চট্টগ্রামের বাইরের অনেক জেলা থেকেও এখানে এসে ঈদ বিনোদন কেন্দ্র আসছেন। বিনোদন কেন্দ্র কর্তৃপক্ষ বলছে ঈদের নিয়ে তাদের নানা আয়োজন রয়েছে বিভিন্ন প্যাকেজ সহ ছাড়ের ব্যবস্থা। বাবুল পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। বছর ঘুরে আনন্দ নিয়েই আবারও এসেছে ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে প্রিয়জনকে সাথে নিয়ে আনন্দ। আর এই আনন্দ ভাগাভাগি করতে পরিবারের প্রিয়জনদের সাথে নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে যাচ্ছে লোকজন। কেউ ঝর্ণার পানিতে ভিজছে, কেউ বা করছে স্লাইডিং, আর কেউ বা পানিতে ঢেউয়ের তালে তালে নাচছে। বিনোদন কেন্দ্রগুলোতে দিনের শুরুতে কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে লোকের ভিড় বাড়তে থাকে। পরিবারকে নিয়ে সি ওয়ার্ল্ডে ঘুরতে আসলাম, অনেক আনন্দ করলাম, মজা করলাম, স্লিপারে উঠলাম, ডান্স করতেছি, আসলে সবাই মিলে আসছি একসাথে, খুবই মজা করতেছি, অনেক এনজয় হচ্ছে। প্রতি বছরে আসি, এখন আমার বড় আপু আর বড় দুলাভাই নাই, ওদেরকে অনেক মিস করতেছি আমরা। অভিভাবকদের সাথে আসা শিশুরাও এসব বিনোদন কেন্দ্রের বিভিন্ন রাইডে চড়তে পারার আনন্দের কথা জানান। আমি আমার বাবা মার সাথে এসেছি, এখানে সবগুলো রাইডে চড়েছি, খুব ভালো লেগেছে। বাঘ, সিংহ এগুলোকে দেখেছি, খুব ভালো লেগেছে আমার। চট্টগ্রামের বাইরের অনেক জেলা থেকেও অনেকে এসব ঈদ বিনোদন কেন্দ্রে এসেছেন পরিবারের সকল সদস্যদের নিয়ে। আমরা নোয়াখালী থেকে, লক্ষ্মীপুর থেকে আসছি, এখানে চিটাগাং ফয়েজ লেক ঘুরতে আসছি। আমার ছেলে এবং আমার বোন, আমার ওয়াইফ, আমরা এসেছি, আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। বিনোদন কেন্দ্রের কর্তৃপক্ষ বলছেন ঈদকে কেন্দ্র করে তাদের নানা আয়োজন রয়েছে। ঈদ উপলক্ষে রয়েছে বিভিন্ন প্যাকেজ সহ ছাড়ের ব্যবস্থা। সি ওয়ার্ল্ডে হচ্ছে যে মিউজিক্যাল ইভেন্টগুলো মানুষ ডিমান্ড করে মানে ঈদের সময়, তো সেদিক থেকে আমরা মিউজিক্যাল ইভেন্টগুলোকে জোর দিয়েছি। এবার ঈদে এসব বিনোদন কেন্দ্র ছাড়াও নগরীর চিড়িয়াখানা, কর্ণফুলী নদীর তীর, পতেঙ্গা সৈকত, সিআরবি, ওয়ার সিমেট্রিতেও বেড়াতে যায় ঈদের ছুটিতে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। ঈদের তৃতীয় দিনে রাজধানী লালবাগ কেল্লায় হাজির হয়েছেন দর্শনার্থীরা। সেখানে আছেন সহকর্মী রহিম রুমন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রুমন, লালবাগ কেল্লায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং ঈদে ঘুরতে আসা দর্শনার্থীরা কি বলছেন? তানিয়া, শুধু লালবাগ কেল্লায় নয়, ঢাকার যতগুলো বিনোদন কেন্দ্র আছে আমরা দেখছি যে এবারের ঈদে একটু বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করছি, বাড়তি উদযাপন লক্ষ্য করছি। কারণ আপনি জানেন যে এবারের ঈদে কিন্তু একটা দীর্ঘ বেশ লম্বা ছুটি কিন্তু কর্মজীবীরা পেয়েছেন। সেই জায়গা থেকে ঢাকায় যারা বসবাস করেন, স্থানীয় যারা ঢাকায় বসবাস করেন, তারা কিন্তু এবারের এই ঈদটি খুব বেশি উদযাপন করছে। আমরা সকাল থেকে বিভিন্ন বিনোদন কেন্দ্রে দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড়। একই রকম পরিস্থিতি আমরা দেখছি লালবাগ কেল্লায়। এখানেও প্রচুর মানুষ তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। আমরা যদি একটু সুযোগ হয় কিছু মানুষের সাথে একটু কথাও বলতে চাই। আপনি একটু আমাকে বলবেন যে এবারের ঈদটা কেমন উদযাপন করলেন? একটা লম্বা ছুটি, ঢাকা শহর একেবারেই ফাঁকা, আপনারা স্থানীয়রা বিষয়টি কেমন ভাবে উদযাপন করলেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ৭১ টিভির চ্যানেলের মাধ্যমে আমি দেশবাসীকে জানিয়েছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা ঢাকাবাসী এখন দেখলে বোঝা যাবে ঢাকা শহর পুরো খালি, উন্মুক্ত, মানে আমরা বেড়াচ্ছি, কোনো যানজট নাই ঢাকা শহরে,
সবচেয়ে বড় কথা রাহু মুক্ত। আমরা 17টা বছর আমরা ঈদ করতে পারিনি ফ্যামিলির সাথে, আমরা বাইরে ছিলাম, লুকে বাইরে ঈদ করছি, একসঙ্গে কিছু নামাজ ঠিক মতো পড়তে পারতাম না। এবার 17 বছর পর আমরা ফ্যামিলির সাথে ঈদ করছি, ফ্যামিলিকে নিয়ে আমরা গরিব ধনী যে যাই যে অবস্থায় সবাইকে একসাথে ঈদ করতে পারে, সবাইকে নিয়ে চলতে পারে, এটি সবচেয়ে বড় আনন্দ। আল্লাহকে শুকরিয়া, এর চেয়ে বড় কিছু নেই। এবং আমি আমার বিএনপির পক্ষ থেকে এবং লালবাগ থানা এবং 7 আসনের বিএনপির পক্ষ থেকে 25 নম্বর বিএনপির পক্ষ থেকে আমি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। তানিয়া, এবারের ঈদে কিন্তু একটা ভিন্ন মাত্রা রয়েছে। আপনি জানেন যে 5 আগস্ট। রহিম রোমন অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই ফিরবো আবারও আপনার কাছে। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারের মৃতের সংখ্যা বেড়ে 2886 জনে পৌঁছেছে। আহত হয়েছে আরও 4521 জন। এই বিপর্যয়ের পর এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির সরকারি মুখপাত্র মেজর জেনারেল জাও মিনতুন জানান, মান্দালায় অঞ্চলে 441 জন নিখোঁজ রয়েছে। ঋতু সাহার প্রতিবেদন। মিয়ানমারের হাসপাতালগুলোতে এখন শুধু চিৎকার আর আর্তনাদ। তীব্র যন্ত্রণায় মান্দালয়ের হাসপাতালের বিছানায় ছটফট করছে শিশুটি। স্বজন হারানোর কান্না আর আর্তনাদে ভারী হয়ে উঠেছে দেশটির বেশিরভাগ হাসপাতাল। গেল সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের পর মিয়ানমারের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আশ্রয়, খাবার ও তীব্র পানির সংকট দেখা দিয়েছে। প্রাচীন প্যাগোডা থেকে শুরু করে দেশটির আধুনিক ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক উদ্ধার কমিটি IRC জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকাগুলোতে খাবার, পানি ও চিকিৎসা সরবরাহ খুবই জরুরি। এখানকার শিশু এবং পরিবারগুলো চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে। অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, রাস্তাঘাট এবং সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারের সদস্যরা নিখোঁজ, তারা মানসিক কষ্টে ভুগছেন। IRC কর্মীরা আরও জানিয়েছেন, ভূমিকম্পের ভয়াবহ অভিজ্ঞতার পর এখন আফটার শকের আতঙ্কে রয়েছেন দেশটির বেশিরভাগ মানুষ। তারা রাস্তায় বা খোলা জায়গায় রাত কাটাচ্ছেন। তারা বলছেন, মিয়ানমারের যেসব মানুষের বাড়িঘর অক্ষত রয়েছে তারাও এখন ভেতরে ঘুমাতে ভয় পাচ্ছেন। এছাড়া মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পের বেশ কয়েকদিন পার হলেও সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হাংলাই বলেছেন, সময় যত এগিয়ে যাচ্ছে এতে নিখোঁজদের জীবিত পাবার সম্ভাবনা ততটাই কমে আসছে। আমরা বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত বেশিরভাগ ভবন যথাযথ পরিমাপ ছাড়াই অসাবধানতার সাথে নির্মাণ করা হয়েছিল। তাই ভূমিকম্পের প্রভাব বিবেচনা না করেই ভবনগুলো নির্মাণ করার ফলে এর ক্ষতির পরিমাণ হয়েছে ব্যাপক। এদিকে ভূমিকম্পে মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানী ব্যাংককে ধসে পড়া আকাশচুম্বী একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা মানুষদের জীবিত উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে তারা বলছেন, উদ্ধার কাজ জটিল হওয়ায় চাপা পড়া মানুষদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। ঋতু সাহা, ৭১। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ২০০। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫০